এবারে আমরা আলোচনা করব আরো দুটো ইম্পর্টেন্ট রাশি বা টার্মস। একটা হচ্ছে সন্ধিবেগ, একটা রেনল্ডের সংখ্যা। ঠিক আছে, তো এই দুটো খুব গুরুত্বপূর্ণ রাশি। তো ফার্স্ট হচ্ছে সন্ধিবেগ কাকে বলে এটা আমরা জানব। তো আমরা দেখেছি যে তরলের যদি ধারারেখ প্রবাহ হয়, ধারারেখ প্রবাহ, হ্যাঁ, এই নলের মধ্য দিয়ে প্রবাহ হচ্ছে। তো ধারারেখ প্রবাহ হতে গেলে আমি কি বলেছিলাম, বেগের একটা নির্দিষ্ট সীমা আছে। যে সীমার মধ্যে যদি প্রবাহটা হয় তাহলে প্রবাহটা ধারারেখ হবে, আর বেগের মান যদি তার থেকে বেশি হয়ে যায় প্রবাহটা অশান্ত হয়ে যাবে। সেই সীমাটাকে বলা হয় সন্ধিবেগ বা ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, আরেকটা হচ্ছে রেনল্ডের সংখ্যা। রেনল্ডের সংখ্যা কি না, রেনল্ডের সংখ্যা হচ্ছে এই যে সন্ধিবেগের মানটা, সন্ধিবেগের মানটা যদি আমি ভিসি ধরি, এগুলো হচ্ছে কতকগুলো বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, একটা হচ্ছে সন্ধিবেগের মানটা ভিসিটা দেখা যাচ্ছে তিনটে বিষয়ের উপর নির্ভর করে। যে তরলের সান্দ্রতাঙ্ক যত বেশি তার সন্ধিবেগও তত বেশি হবে, এক নম্বর। আর দু নম্বর, তরলের ঘনত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক, আর তরলটা যে নলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই নলের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তা সন্ধিবেগ কাকে বলে না, সন্ধিবেগটা তো বললাম কাকে বলে, সেটা আবার কতকগুলো বিষয়ের উপর নির্ভর করে। কি কি বিষয় না, তরল, যে তরলের সন্ধিবেগ বের করবো সেই তরলের সান্দ্রতাঙ্ক তার সঙ্গে সমানুপাতিক হবে, আর সেই তরলের ঘনত্ব তার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, আর সেই তরলটা যে নলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই নলের দৈর্ঘ্য তার সঙ্গে ব্যস্তানুপাতিক। এবারে সমানুপাতিক থেকে আমি যদি সমান আনি, অতএব ভিসি সমান একটা ধ্রুবক রাশিতে গুণ করতে হয়। এই ধ্রুবক রাশিটাকে রেনল্ডের সংখ্যা আরই দিয়ে প্রকাশ করি। রেনল্ডের সংখ্যা আরই ডিভাইড বাই ইটা ইনটু ইটা বাই রো এল। অতএব রেনল্ডের সংখ্যা আরই সমান কত, রো এল ভি বাই ইটা, ভি মানে ভিসি, বা রো এল ভি বাই ইটা এভাবেও বলা হয়। এটাই রেনল্ডের সংখ্যা, একটা ধ্রুবক। এবং এই আমরা দেখাবো এই রেনল্ডের সংখ্যা, এই ধ্রুবক রাশিটার মাত্রা নেই, একক নেই, একটা সংখ্যা বোঝাচ্ছে, শুধু সংখ্যা মান, সেই জন্য এটা বলা হয় রেনল্ডের সংখ্যা, এর মাত্রা নেই। দেখবে আমরা দেখাবো রেনল্ডের সংখ্যা হচ্ছে একটা মাত্রাহীন রাশি। কিরকম, রেনল্ডের সংখ্যার মাত্রা বের করো, ওই আর সমান রো এল ভি বাই ইটা এর মাত্রা। রো মানে ঘনত্ব, ঘনত্বের মাত্রা জানি, ঘনত্ব মানে ভর বাই আয়তন, তাহলে এম বাই ইন্টু কে ইন্টু এটাই এল। আর ভি হচ্ছে কত, বেগ মানে এল ডিগ্রি বা মাইনাস ওয়ান। ঠিক আছে, আর নিচে ইটার মাত্রা তো বের করেছি, এম ইনভার্স টি ইনভার্স, দেখো সব কেটে যাবে, এম কেটে গেল। এটা হচ্ছে এল স্কোয়ার, এটা মাইনাস থ্রি মানে এটা মাইনাস ওয়ান বাই এটা মাইনাস ওয়ান, এগুলো সব কেটে যাবে, এগুলো কেটে গেল সমান ওয়ান। তার মানে আমরা কি দেখলাম, রেনল্ডের সংখ্যার কোনো মাত্রা নেই, মাত্রা হচ্ছে ওয়ান, অর্থাৎ মাত্রাহীন রাশি। তাহলে সংজ্ঞাটা কিভাবে বলবো রেনল্ডের সংখ্যা কাকে বলে, তাহলে বলবো তরলের ঘনত্ব, বৈশিষ্ট্যমূলক দৈর্ঘ্য এবং সন্ধিবেগ এবং সান্দ্রতাঙ্ক, এই চারটে রাশির সমন্বয়ে এমন একটি মাত্রাহীন রাশি, এর কোনো মাত্রা নেই, মাত্রাহীন রাশি। তাহলে কাজটা কি না, যার মান দেখে আমরা বলে দিতে পারবো প্রবাহটা ধারারেখ হবে না অশান্ত হবে। ঠিক আছে, সেই মাত্রাহীন রাশিটিকে বা রেনল্ডের সংখ্যা বলা হয়। নলের মধ্যে যে তরল প্রবাহিত হলে সেই তরল ধারারেখ না অশান্ত হবে, আমরা সেই তরলের চারটে রাশি মান জেনে এই ফর্মুলায় বসাবো, বসিয়ে এর একটা মান পাবো। এর মান দেখা গেছে মোটামুটি 2300 এর মান, 2000-এর যদি কম হয়, আর রেনল্ডের সংখ্যার মানটা 2000-এর কম হলে প্রবাহ ধারারেখ হবে, আর 3000-এর বেশি হলে প্রবাহ অশান্ত হবে, অশান্ত। আর 2000 থেকে 3000 হলে প্রবাহ ধারারেখ থেকে আস্তে আস্তে অশান্ত দিকে এগোবে।
ঠিক আছে। তাহলে গুরুত্ব হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম। এবারে আমরা চলে আসি সান্দ্র মাধ্যমে বস্তুর সীমান্ত বা প্রান্তীয় বেগ। প্রান্তীয় বেগ কোন একটা সান্দ্র মাধ্যমে বস্তু যে বেগ নিয়ে নামে অবতরণ করে, প্রান্তীয় বেগ বা সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি, ইংরেজিতে বলে টার্মিনাল ভেলোসিটি। ঠিক আছে, তো প্রান্তীয় বেগের রাশিমালাটা আমরা নির্ণয় করব। তো তার আগে জানতে হবে প্রান্তীয় বেগটা কি না, সান্দ্র তরলের মধ্য দিয়ে বা সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে যখন কোনো বস্তু অবাধে অবতরণ করে সান্দ্র মাধ্যমের মধ্য দিয়ে, তখন বস্তুটার বেগ প্রথমে কী হবে, অভিকর্ষ বলের জন্য বেগ বাড়বে, বেশি স্পিডে নামবে। এক সময় কী হবে, বস্তুটা উপর ক্রিয়াশীল নিম্নমুখী ওজন mg আর উপরের দিকে প্লবতা আর সান্দ্র বল যদি সমান হয়ে যায়, তখন বস্তুটা ওই মুহূর্তে যে বেগ নিয়ে আসছিল সেই মুহূর্তে যে বেগ, সেই বেগ নিয়ে সে সেইটা স্থির মানের বেগ হয়ে যাবে। সেই স্থির মানের বেগ নিয়ে ধীরে ধীরে অবতরণ করবে, অর্থাৎ বেগ আর বাড়বেও না কমবেও না, ধীরে ধীরে নামবে। এই ধরনের বেগগুলোকে বলা হয় প্রান্তীয় বেগ। তোমরা দেখবে, ধরো আমি একটা এক্সাম্পল হিসাবে বলছি, ধরো এরকম একটা সান্দ্র তরল, একটা সান্দ্র তরল, আমাদের একটা প্র্যাকটিক্যাল আছে স্কুলে। এইরকম একটা বড় একটা কাঁচের স্তম্ভ আর নল আছে, বড় একটা কাঁচের সিলিন্ডার চোঙ, তাতে একটা সান্দ্র তরল ভরা আছে। সাধারণত গ্লিসারিন দিয়ে আমাদের প্র্যাকটিক্যালটা করি। ঠিক আছে, এইরকম। তো এইখান দিয়ে একটা বস্তুকে স্থির অবস্থা থেকে ফেলে দেওয়া হবে, সমান স্থির অবস্থা থেকে একটা বস্তুকে একটা গোলক, ঠিক আছে, ধাতব গোলককে ফেলে দেওয়া হবে। এটা যত নামবে বেগটা কি হবে, ধীরে ধীরে বাড়বে, কারণ অবাধে নামছে, অভিকর্ষ বলের জন্য বেগটা বাড়ছে। বেগটা বাড়তে বাড়তে দেখা হলো যখন এখানে এলো, ধরুন বেগটা হলো ভি। ঠিক আছে, এখানে বেগটা 0 থেকে বেগটা বেগ বাড়ে, বেগটা হলো ভি। তাহলে কেন, এরপর এখানে কি কাজ করছে, ওজন mg, উপরের দিকে প্লবতা 8 দ্বারা প্রকাশ হয়, প্লাস সান্দ্র বল একটা কাজ করে। এই সান্দ্র বলের মানটা যত বস্তুটা বেগ বাড়বে, সান্দ্র বল বা বাধাজনিত বলের মানটা তত কি হয়, বাড়ে। কারণ আমরা বলেছি সান্দ্র বলের মানটা ইটা a ইনটু dv/dx। দেখছো, আপেক্ষিক বেগ যত বাড়বে সান্দ্র বলটা তত বাড়বে। তাহলে বেগের মানটা যত বাড়বে, এইখানে যখন ছিল বস্তুটা ওজন mg, উপরে তোমার কি ছিল, প্লবতা mg আর সমান ছিল, কিন্তু mg ছিল না, 0। এবার যত নিচে নামবে সান্দ্র বলের মানটা ধীরে ধীরে বাড়ছে, কিন্তু আর mg ফিক্সড, কিন্তু সান্দ্র বলটা ধীরে ধীরে বাড়ছে। বাড়তে বাড়তে এমন এক সময় আসবে যখন এই ঊর্ধ্বমুখী বল F আর R ব্যালেন্স করবে বস্তুর ওজনটাকে। তখন কি হবে, লব্ধি বল 0, m প্লাস r সমান mg হলে তখন লব্ধি বল, বস্তুর উপর ক্রিয়াশীল লব্ধি বল 0। তখন ওই মুহূর্তে বস্তুটা বেগ যে v, সেই v কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ স্থির মানে বেগ বা সমবেগ নিয়ে নামবে, বেগ আর বাড়বে না। ঠিক আছে, এখানেও বেগ v, এখানেও যখন এলো বেগ হলো v, একই মানে বেগ নিয়ে নামবে। তখন এই স্থির মানের এই বেগটাকে বলা হয় প্রান্তীয় বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ওকে, তখন ধীরে ধীরে উপরে নামবে। তোমরা দেখেছো ঘরের মধ্যে বায়ুতে অনেক ধূলিকণা রয়েছে, ধূলিকণা সেগুলো কি একটা স্থির মানের বেগ নিয়ে নিচু দিয়ে নামে। কুয়াশা যখন দেয়, কুয়াশাও বায়ুর মধ্যে কুয়াশাও কি ধীরে ধীরে স্থির মানের ওই প্রান্তীয় বেগ নিয়ে নামে, ওই জন্য একটু সময় লাগে। তো আগে ফার্স্ট আমরা এই প্রান্তীয় বেগের এবারে রাশিমালাটা নির্ণয় করব। তো বিজ্ঞানী স্টোকস দেখিয়েছিলেন এই সান্দ্র বলটা, এক্ষেত্রে সান্দ্র বলের রাশিমালাটা কত হবে, 6 পাই ইটা আর ভি। এই সান্দ্র বলের রাশিমালাটা হচ্ছে 6 পাই ইটা আর ভি। এটা বিজ্ঞানী স্টোকস দেখিয়েছিলেন,
তাই এটাকে বলা হয় স্টোকসের সূত্র। অর্থাৎ ইটা সান্দ্রতাঙ্কযুক্ত কোনো মাধ্যমে আর ব্যাসার্ধের একটা গোলক ভি প্রান্তীয় বেগ নিয়ে নামলে ওই মুহূর্তে বস্তুটার উপর কি গোলকটার উপর কি আসে সান্দ্র বল কত হবে 6 পাই ইটা আর ভি। এটা স্টোকসের সূত্র হতে পারে। এর মানটা আমরা এখানে বসিয়ে দেব, তাহলে প্রান্তীয় বেগের রাশিমালাটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা বসাচ্ছি এই ফর্মুলাটা। তো এখানে আমরা f প্লাস r সমান mg, হ্যাঁ এখানে করছি উপরের দিকে a প্লাস r ছিল, নিচে mg, f টা হচ্ছে 6 পাই ইটা আর v আর প্লাস r মানে আমরা কি জানি ঊর্ধ্বমুখী বল বা প্লবতা, প্লবতার সমান জানি v dg, v মানে বস্তুর আয়তন মানে অপসারিত তরলের আয়তন মানে বস্তুর আয়তন, 4-3 পাই আর বস্তু বলতে গোলক নিচ্ছি তাহলে গোলকের আয়তন, ঠিক আছে। আর d মানে এখানে তরলের ঘনত্ব সিগমা ধরেছি ইনটু জি, আর m মানে হচ্ছে বস্তুটার ভর, বস্তুর ভর মানে বস্তুর আয়তন ইনটু বস্তুর ঘনত্ব রো ধরেছি, আয়তন ইনটু ঘনত্ব গুণ করলে বস্তুর ভর। এর মানগুলো সব এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটা দিকে পাঠিয়ে দিচ্ছি mg, m হচ্ছে 4-3 পাই আর কিউ রো জি মাইনাস আর হচ্ছে 4-3 পাই আর কিউ সিগমা জি। তাহলে 4-3 পাই আর কিউ জি কমন নিলে রো মাইনাস সিগমা হলো, এটা 6 পাই টা আর কিউ সমান হলো। অতএব ভি বের করে এটা ওইদিকে পাঠিয়ে দেবো, তাহলে 4 পাই আর কিউ জি ইনটু রো মাইনাস সিগমা বাই 6 পাই ইটা আর। পায়ে পায়ে কাটলো, 2 দিয়ে কাটলে 2 গুণে 4, 2 দিয়ে 6 3 সমান 2 এর 3, এই আর কিউ কেটে হলো আর স্কয়ার, ঠিক আছে, আর স্কয়ার ইনটু রো মাইনাস সিগমা ইনটু জি বাই ইটা, ঠিক আছে। ও 4-3টা লেখা হয়নি, 4-3টা লিখে হবে, এই 3টা 3 থেকে 9, তাহলে ফর্মুলাটা হলো 2 এর 9 আর স্কয়ার রো মাইনাস সিগমা ইনটু জি বাই ইটা। এটা হচ্ছে প্রান্তীয় বেগ নির্ণয়ের রাশিমালা। এইটা তোমাদের স্কুলে পড়ে, এটা করবে। আর গ্রাফিক্যাল গ্রাফটা কেমন হবে, প্রান্তীয় বেগের নিচে দিয়ে নামা মানে প্রান্তীয় বেগের নিচে দিয়ে নামা মানে এইদিকে বেগ আর এইদিকে সময়, গ্রাফটা কেমন হবে, কত স্থির অবস্থা থেকে নামছিল বেগ 0, তারপর যত সময় যাবে বেগ বাড়বে, বাড়তে বাড়তে একসময় কি হবে বেগ আর বাড়বে না কমবে না স্থির হয়ে যাবে। এইটা হচ্ছে প্রান্তীয় বেগের গ্রাফ। এই যে 0 সময় থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেগটা 0 থেকে ধীরে ধীরে বাড়ছিল, এই যে একটা বস্তু ছাড়ছি বেগটা ধীরে ধীরে বাড়ছে, তারপর বেগটা সময় সাপেক্ষে আর বাড়বেও না কমবে না স্থির হয়ে যাবে, অর্থাৎ এর সঙ্গে স্ট্রেট লাইন হবে। এই হচ্ছে গ্রাফ। এই ফর্মুলাটা ধরে অনেক অঙ্ক টঙ্ক আছে, তোমরা একটু দেখে নিও। এবারে আমরা চলে আসবো ধারাবাহিকতা তরল প্রবাহের হার, তরল প্রবাহের হার বের করব, ঠিক আছে। তরল প্রবাহের হার, অর্থাৎ কোন একটা নলের মধ্যে দিয়ে তরল প্রবাহিত হচ্ছিল, একটা নলের মধ্যে দিয়ে তরল যাচ্ছে, তো নলটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরে নিচ্ছে এখানে এ, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তরলটা ভি বেগে যাচ্ছে, ভি বেগ মানে 1 সেকেন্ডে এটা ভি দূরত্ব ধরে নিচ্ছে, এটা ভি দূরত্ব যাচ্ছে, ভি বেগ মানে কি ভি দূরত্ব যাচ্ছে প্রতি 1 সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে ভি। তাহলে এই যে নলটা ভিতরে এ ভি দূরত্ব আর এই প্রস্থ ক্ষেত্রফল মানে আয়তন, তাহলে কত হলো, ভিটা ছোট হাতে করছে, তাহলে অতএব এটা প্রতি সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে
প্রবাহিত তরলের আয়তন কত হবে? আয়তন ফর্মুলা কি? আয়তন মানে চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, পাই আর স্কয়ার এইচ। পাই আর স্কয়ার বলতে এখানে এ ইনটু উচ্চতা বলতে এখানে ভি দত্ত যাচ্ছে 1 সেকেন্ডে, মানে তলের বেগ ভি এ ভি। প্রতি সেকেন্ডে প্রবাহিত তলের আয়তন একটা বড় হাতের ভি দিয়ে প্রকাশ করা হয় এ ইনটু ভি। ঠিক আছে, অর্থাৎ প্রবাহিত তলের আয়তন ভি সমান এ ভি। এইটা ইকুয়াল টু কি হবে? কনস্ট্যান্ট। এ ইনটু ভি কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এটা কখন কনস্ট্যান্ট হবে? না যখন প্রবাহটা কি হবে? ধারারেখ প্রবাহ। যখন ধারারেখ প্রবাহ হবে, অর্থাৎ ধারারেখ প্রবাহ মানে এখানে 1 সেকেন্ডে যত আয়তনের তরল ডুবে এইখানেও 1 সেকেন্ডে সেই আয়তনের তরল বের হবে, তবে ধারারেখ প্রবাহ হবে। তা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে এইখানে যে আয়তনের তরল ডুবে সেই আয়তনের তরল বেরোবে। ঠিক আছে, এইটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি বা ধারাবাহিকতার সমীকরণ। নলটা যদি এইরকম নল হয়, নলটা তোমার যদি এইরকম আকারের নল হয়, এইরকম নল, এইখানে কত ছেলে ক্ষেত্রফল হচ্ছে এরিয়া A1, এখানে A2। যদি ধারারেখ প্রবাহে যদি তরল প্রবাহিত হয়, তাহলে এখানে বেগ যদি V1 হয়, এখানে নির্গত তরলের বেগ V2 হয়, তাহলে এখানে 1 সেকেন্ডে যে আয়তনের তরল ডুবে এখানেও 1 সেকেন্ডে সেই আয়তনের তরল বের হবে। তাহলে এখানে 1 সেকেন্ডে কত আয়তনের তরল ঢুকছে? A1 V1, আর এখানে সেই আয়তনের তরল বের হবে A2 V2। কারণ প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের আয়তন মানে A ইনটু V। A মানে ওখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর V মানে ওইখানে তরলের বেগ। ঠিক আছে, এইটা হচ্ছে কন্ডিশন, এইটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। তার মানে কি বলতে পারি? বেগের সঙ্গে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি ব্যস্তানুপাতিক, তাই না? এটা দুটো গুণফল ধ্রুবক, মানে একটা বাড়লে একটা কমবে। তুমি দেখো না, এখানে নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, এ বেশি, তাহলে এই বেশি হলে বেগ কি হবে? কম হবে। তাহলে এখানে তলের বেগ কম, মানে তল ধীরে ধীরে ডুববে। কিন্তু এখানে দেখো নলের মুখটা সরু করা আছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমে গেল। কমে গেলে এখানে তরলের বেগটা কি হবে? বেড়ে যাবে। তরল প্রচন্ড স্পিডে নির্গত। এই যে আমরা জলের পাইপে জল দেওয়ার সময় কি করি? পাইপের মোটাকে টিপে ধরি, তাহলে কি হয়? জলের স্পিড বেড়ে যায়। লক্ষ্য করেছো? ট্যাপ কল দিয়ে জল বেরোচ্ছে, মুখটা একটু টিপে ধরবে, একটু টিপে ধরবে, পুরোটা নয়, একটু টিপে ধরবে, দেখবে ফিনকি দিয়ে জল বেরোচ্ছে। যত চেপে ধরবো তত ছিদ্রটা তত সরু হয়ে যাচ্ছে, মানে ক্ষেত্রফল কমে যাচ্ছে, বেগটা তত বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। ওকে, এবারে আমরা চলে আসবো বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য এটা তোমরা পড়েছো, নামও শুনেছো, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে নলের মধ্য দিয়ে যদি ধারারেখ প্রবাহ হয়, ঠিক আছে, বার্নৌলির উপপাদ্যটা কি বলছে? ধারারেখ যদি প্রবাহ হয়, ধারারেখ প্রবাহ হলে নলের মধ্যে দিয়ে একটা প্রবাহ ধারারেখ প্রবাহ হচ্ছে, নলটা এইভাবে আছে, তরল প্রবাহ হচ্ছে ধারারেখ প্রবাহ। তাহলে নলের প্রত্যেকটা বিন্দু, যদি এই বিন্দু আর বি বিন্দু দেখি, তাহলে একটা ভূমি, তাই তো? ভূমি থেকে এই বিন্দু উচ্চতা হচ্ছে h1, বি বিন্দু উচ্চতা h2, বিভিন্ন উচ্চতায় আছে। তাহলে ভূমিতে উচ্চতায় থাকা মানে তরলের কি আছে? স্থিতিশক্তি আছে, কারণ স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে mgh। এই মানে উচ্চতা, বিভিন্ন উচ্চতায় আছে। এখানে উচ্চতাটা কম, এখানে স্থিতিশক্তি কম আছে তরলের মধ্যে। এখানে তরলের উচ্চতাটা ভূমিতে অনেক উচ্চতায় আছে, h2টা বেশি, তাহলে এখানে স্থিতিশক্তি বেশি। তার তরলের মধ্যে যখন তরল প্রবাহিত হয়, তার মধ্যে কি স্থিতিশক্তি থাকবে, প্লাস তরল প্রবাহিত হচ্ছে মানে তরলের মোশন, বেগ আছে, গতি আছে, তার মানে তার গতি শক্তি আছে, প্লাস তরলটাকে একটা নলের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার তরলটা নলের উপর চাপ দিচ্ছে, নল ও তরলের উপর চাপ দিয়ে নল কি করছে? তরলটাকে তার নলের মধ্যে ধরে রাখতে সাহায্য করছে।
তার তরলের উপর একটা চাপ দিচ্ছে, মানে তরলে একটা চাপ শক্তি আছে। তাহলে বার্নৌলির উপপাদ্য বলছে যদি ধারক প্রবাহ হয় তাহলে ধারক প্রবাহে নলের বা তরলের প্রতি একক আয়তনে, তরলের প্রতি একক আয়তনে ওই স্থিতি শক্তি প্লাস গতি শক্তি প্লাস চাপ শক্তি তিনটে যোগফল কি হবে? ধ্রুবক হবে। ঠিক আছে, মানে একটা বাড়লে বাকিটা কমবে, তিনটে যোগফল ধ্রুবক। এইখানে স্থিতিশক্তি কম, এখানে স্থিতিশক্তি বেশি। তাহলে এখানে স্থিতিশক্তি কম যদি ধার একক প্রবাহ হয় তাহলে স্থিতিশক্তি কম হলে এখানে গতিশক্তি বেশি হবে, বেগ বেশি হবে, তাহলে বেগ কম। ক্লিয়ার? ওই জন্য নলের মধ্যে দিয়ে এই উপর দিয়ে তরল প্রবাহিত হলে দেবে না, এখানে গতিশক্তি বেশি, স্পিডে বেরোচ্ছে। যত উপর দিয়ে উঠবে বেগ কমে যাবে, কারণ স্থিতিশক্তি বাড়ছে, গতিশক্তি কি হবে? কমে যাবে। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। ওকে, এবার আমরা বের করব একক আয়তনে তরলের স্থিতিশক্তি বের করব। তাহলে এই যে আমি m ভরের তরল যদি নিই তাহলে m ভরের তরলের স্থিতিশক্তি কত? পোটেনশিয়াল এনার্জি mgh। আর m ভরের আয়তন ধরে নিচ্ছি, এখানে v আয়তনের তরল আছে, ভর m আর আয়তন v। তাহলে আমি বলতে পারি v আয়তনের স্থিতিশক্তি হচ্ছে mgh। তাহলে একক আয়তনের স্থিতিশক্তি কত? mgh বাই v। আবার m বাই v মানে তাহলে ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব, তাহলে রো g। তাহলে একক আয়তনের তরল যদি নিই তার স্থিতিশক্তির মান হচ্ছে, ফর্মুলা হচ্ছে রো জি এইচ। ঠিক আছে, প্লাস এখানে তো তরলটা ভি বেড়ে যাচ্ছে, স্মল ভি, তাহলে গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। তাহলে কত আয়তনের তরল? ভি আয়তন, তাহলে ভি আয়তনের তরলের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার। একক আয়তনের তরলের গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার বাই ভি। আবার দেখো হাফ ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব, তবে এটা রো ভি স্কয়ার। তাহলে গতিশক্তি হবে হাফ রো ভি স্কয়ার প্লাস চাপ শক্তি, চাপ মানে পি, তাহলে চাপ শক্তি তাহলে চাপের সঙ্গে সমান। এই তিনটে যোগফল কনস্ট্যান্ট, এইটাই হচ্ছে তোমাকে কি হলো? বার্নৌলির উপপাদ্য। ঠিক আছে, তরলের প্রতি একক আয়তনে স্থিতিশক্তি, গতিশক্তি আর চাপ শক্তি তিনটে যোগফল ধ্রুবক, এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। এটা ভালো করে পড়বে। ঠিক আছে, কাকে বলে পরীক্ষায় পড়ে এবং গাণিতিক রূপটাও দেওয়া আছে, করবে। এবার এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করব কিরকম, যদি নলটা যদি অনুভূমিক হয়, অনুভূমিক নলের ক্ষেত্রে নলটা অনুভূমিক যদি হয়, এরকম অনুভূমিক যদি না হয় তাহলে ভূমি থেকে সব কি হবে? উচ্চতাগুলো একই হবে, তরলটার উচ্চতা একই হবে, দু জায়গায় উচ্চতা সমান হবে, মানে এই বিন্দু আর এই বিন্দুতে উচ্চতা সমান হবে, মানে এখানেও যা পোটেনশিয়াল এনার্জি এখানেও পোটেনশিয়াল এনার্জি তাই হবে, কারণ পোটেনশিয়াল এনার্জি কনস্ট্যান্ট হয়ে গেল, বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তখন হইল কি? চাপ শক্তি আর গতি শক্তির যোগফলটা ধ্রুবক হবে। তখন এখানে হবে চাপ শক্তি আর গতি শক্তির যোগফল যা হবে এখানেও তাই হবে। ওকে, আচ্ছা, তার আগে এরপর এখানে একটু ক্যালকুলেশনটা একটু আমি এখানে বলে দিই, এটা বলা হলো না। তাহলে এটা ছিল রো জি এইচ বার্নৌলির উপপাদ্য প্লাস হাফ রো ভি স্কয়ার প্লাস পি সমান কনস্ট্যান্ট। এখানে আগে তুমি রো জি দিয়ে ভাগ করো, আগে ধরো রো দিয়ে ভাগ করছি, রো দিয়ে ভাগ করলে জি প্লাস ভি স্কয়ার বাই 2 প্লাস পি বাই রো সমান কনস্ট্যান্ট বাই রো মানে কনস্ট্যান্ট। আচ্ছা, এবার জি দিয়ে ভাগ করে দাও, জি দিয়ে ভাগ করলে h প্লাস v স্কয়ার বাই 2g প্লাস p বাই রো g সমান কনস্ট্যান্ট বাই g মানে কনস্ট্যান্ট হবে। এইটা হচ্ছে বিভিন্ন রূপ, এই একটা বার্নৌলির উপপাদ্যের রূপ, এই একটা রূপ, এই একটা রূপ। এবার এই রূপটার মধ্যে এই h-টাকে বলা হয় উচ্চতা শীর্ষ, v স্কয়ার বাই 2g টাকে বলা হয় বেগ আছে, তার মানে বেগ শীর্ষ। ঠিক আছে, ভেলোসিটি পিক, হাইট পিক, পিক পি এ কে পিক, আর এটাকে বলা হয় চাপ শীর্ষ। এই তিনটে যোগফল কি হবে? ধ্রুবক হবে। এইভাবেও লেখা যায়। ধরো বলে দেখো তাহলে বেগ দিয়ে দিচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ শীর্ষ কত? এই ফর্মুলা v স্কয়ার বাই 2g, 2 স্কয়ার বাই 2 * 9.8। ঠিক আছে, তাহলে বেগ দেওয়া তাহলে বেগ শীর্ষ বের করতে হবে, উচ্চতা দেওয়া তাহলে উচ্চতা শীর্ষ, চাপ দেওয়া তাহলে চাপ শীর্ষ বের করতে হবে। তিনটে যোগফল ধ্রুবক। আর অনুভূমিক নলের ক্ষেত্রে কি হবে? তার উচ্চতা শীর্ষ ইসটা কনস্ট্যান্ট আছে,
তাহলে বাকি দুটো তাহলে কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে অতএব বেগ শীর্ষ মানে v²/2g প্লাস চাপ শীর্ষ p/ρg এই দুটোর যোগফল ধ্রুবক। মানে বেগ বাড়লে চাপ কমাতে হবে বা বেগ কমালে চাপ বাড়াতে হবে, তবে দুজনের যোগফল ধ্রুবক হবে। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। ঠিক আছে, এর অনেক অ্যাপ্লিকেশন আছে, বেগ বাড়লে চাপ কমে যায় বা বেগ কমলে চাপ বেড়ে যায়, এর অনেক অ্যাপ্লিকেশন আছে, তোমাদের বইতে আছে, দেখবে। আমি দুই একটা বলছি। ধরো প্রচণ্ড ঝড়ের সময় কখনো কখনো টিনের চালকে উড়ে যেতে দেখা যায়, এর অ্যাপ্লিকেশনগুলো আমি বলছি। আর তোমাদের বইয়ে বার্নৌলির উপপাদ্যের যে প্রয়োগের তিনটে আছে, চারটে আছে। একটা হচ্ছে তরলের নির্গমন বেগ এবং টরিসেলির উপপাদ্য, ভেঞ্চুরিমিটার, পিটোটনল, স্প্রেয়ার বা অ্যাটমাইজারের নীতি। ঠিক আছে, তো প্রথমটা লাস্টেরটা করবে, আর বাকি মাঝে দুটো করার দরকার নেই, পড়ে না। তরলের নির্গমন বেগ এবং টরিসেলির উপপাদ্যটি বিবৃত করো এবং প্রতিষ্ঠা করো এটা, আর শেষকালে স্প্রেয়ার বা অ্যাটমাইজারের নীতি, এই দুটো করবে। তার আগে কিছু উদাহরণ আছে। এই যে দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন, প্রচণ্ড ঝড়ের সময় কখনো কখনো টিনের চালকে উড়ে যেতে দেখা যায় কেন, দুটি নৌকা বা জাহাজ পাশাপাশি চললে তারা কাছাকাছি আসতে চায় কেন, এগুলো আমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। তো আমি যেটা বলছিলাম যে প্রচণ্ড ঝড়ের সময় ধরো ঘরের টিনের চাল দেওয়া আছে, ঠিক আছে, প্রচণ্ড ঝড়ে আমরা তো ঘরে দরজা জানলা সব বন্ধ করে দিই, তাহলে বায়ু প্রবাহ হয়, বাইরে দিয়ে বায়ু প্রবাহ হচ্ছে। ঠিক আছে, তো বায়ু প্রবাহের সময় কি হয়, বাইরে বায়ুর বেগ বেশি, তাহলে বাইরে বায়ুর বেগ বেশি বলে তাহলে কি হবে, এখানে চাপটা কি হবে, কম হবে। আবার ঘরের ভিতরে বদ্ধ বায়ু, এটা বায়ুটা বদ্ধ, তাহলে বায়ুর বেগ কি হবে, এখানে বায়ুর যে ঘরের মধ্যে যে বায়ুটা আছে তার বেগ কম হবে বাইরের তুলনায়। বায়ুটা প্রায় স্থির থাকে, তাহলে বেগ কম, বেগ নেই বলে চলে, বেগ জিরো। তাহলে বেগ কম হলে তাহলে এখানে কি হবে, চাপ বেশি। বার্নৌলির উপপাদ্য অনুযায়ী একটা কমলে অপরটা বাড়বে, এখানে বেগ কম চাপ বেশি, এখানে বেগ বেশি চাপ কম, তাহলে এখানে বায়ুর চাপ বেশি হওয়ার জন্য কি হবে, এটা উচ্চ চাপ তৈরি হবে, তাই তো, চাপটা মানে বেশি, এখানে চাপ কম হওয়ার জন্য এখানে নিম্ন চাপ তৈরি হবে। তাহলে আমরা জানি উচ্চ চাপ থেকে নিম্ন চাপের থেকে বায়ু প্রবাহিত হয়, তাহলে ঘরের ভিতরে বায়ু তীব্র বেগে বাইরে যেতে চাইবে, কারণ চালের উপরে চাপটা কমে গেছে, তাহলে এখান থেকে বায়ু প্রচন্ড চাপ দেবে টিনের চালকে, টিনের চালের উপর চাপ দিলে কি খুলে যাবে, ফলে খুলে গেল, খুলে যাওয়ার পর বায়ু প্রবাহের ফলে সেটা অনেক দূরে গিয়ে পড়লো, এই হচ্ছে ব্যাপার। তারপর আরো আছে, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন। ঠিক আছে, দ্রুতগামী ট্রেনের কাছে দাঁড়ানো নিরাপদ নয় কেন, ইও বার্নৌলির উপপাদ্য অ্যাপ্লিকেশন। যেখানে প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মের সামনে ধরো একটা দ্রুতগামী ট্রেন সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে প্রচণ্ড স্পিডে, ঠিক আছে, প্ল্যাটফর্মের সামনে একটা প্রচণ্ড স্পিডে ট্রেনটা এগিয়ে যাচ্ছে, তার সামনে দাঁড়ানো মানে কি, ট্রেনটা এগিয়ে যাচ্ছে মানে ট্রেনের সঙ্গে বায়ুর বেগও বেড়ে যাচ্ছে, বায়ুও প্রচণ্ড স্পিডে যাচ্ছে, তাহলে ট্রেনটা যেই দিকে যাচ্ছে সেইখানে বায়ুর বেগ বেশি, তাহলে চাপ কম। কিন্তু আমার পেছনে বায়ু স্থির আছে, প্ল্যাটফর্মের উপরে যে বায়ু স্থির আছে, বেগ কম, তার চাপ বেশি, তখন উচ্চ চাপ থেকে বায়ু তীব্র বেগে ট্রেনের দিকে ছুটে যাবে, ফলে আমরা ট্রেনেতে নামে যেন ট্রেনটা আমাদেরকে টেনে নিল, ঝাঁপ পড়ে গেল। ঠিক আছে, এরকম। এই যে গাড়িতে, চলন্ত গাড়ি, 4 চাকা বাসে তো তোমরা জানলার কাছে বসো, গাড়িটা যখন স্পিডে যায় তখন বাইরে থেকে বায়ু, ফুরফুরে বায়ু জানলার কাছের মধ্যে দিয়ে ভিতরে ঢোকে, কেন, ওই একই কারণ। গাড়িটা যখন প্রবাহিত হচ্ছে তাহলে গাড়ির ভিতরে থাকা বায়ু গাড়ির সঙ্গে প্রবাহিত হচ্ছে, তাহলে ভিতরে গাড়ির এটা ধরো গাড়ি, তাহলে এখানে ধরো জানলা আছে, জানলা, তাহলে এখানে বায়ুর বেগ কি হবে, বেগ বেশি, বায়ুটাও গাড়ির সঙ্গে প্রবাহিত হচ্ছে, বেগ বেশি, তাহলে এখানে কি হবে, বেগ বেশি হলে এখানে চাপ কম, কিন্তু বাইরে বায়ু স্থির আছে, তাহলে বায়ুর বেগ
কম, তাহলে এখানে চাপ কি বেশি, দুদিকেই তাই। এখানে জানলা আছে, এখানে বাইরের বেগ কম, বাইরের বেগ সব বায়ু কম, বায়ুর চাপ বেশি। তাহলে বায়ু তখন কি হবে, উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যেতে চাইবে, তাহলে জানালা দিয়ে তখন বায়ু ঢুকবে, ভিতরে ঢুকবে। এবার গাড়ি যত স্পিডে যাবে, গাড়ির মধ্যে থাকা বায়ুর বেগ তত বাড়বে, তার চাপ তত কমবে, তত স্পিডে বাইরে থেকে বায়ু ভিতরে ঢুকবে। গাড়ি থেমে গেলে তখন গাড়ির ভিতরে বায়ুর বেগ জিরো, চাপও জিরো, তখন ভিতরে চাপ বাইরের চাপ সমান, তখন আর বায়ু প্রবাহ হবে না। ওকে, এইসব অনেক অ্যাপ্লিকেশন আছে বার্নৌলির উপপাদ্যের সাহায্যে। তবে এরোপ্লেন আকাশে উড়ে কি করে, সেও বার্নৌলির উপপাদ্যের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এবার বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। ফার্স্ট হচ্ছে তরলের নির্গমন বেগ এবং টরিশেলির উপপাদ্য। তরলের নির্গমন বেগ এবং টরিশেলির উপপাদ্য। এটা কিছু নয়, ধরো একটা পাত্রে তরল আছে, তরল আছে, এবারে এখানে একটা প্রান্তে এখানে একটা সরু ছিদ্র করে দেওয়া আছে, তাই ছিদ্র করে দিলে কি হবে, তরলটা বেরোবে। কিন্তু এখানে নলটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল খুবই কম, ছিদ্রটা, তাহলে তরলের বেগটা কি হবে, অনেক বেশি। কারণ আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি ধারাবাহিকতা সমীকরণ পড়েছি, যেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, সেখানে তরল বেশি স্পিডে নির্গত হয়, তাই তো। পাইপের মুখটা টিপে ধরলে কি হবে, তরলের বেগ বেড়ে যায়। অপরপক্ষে দেখো, এটা একটা বড় একটা ছিদ্র, এটা সরু ছিদ্র, এটা বড় ছিদ্র, এখানে বেগ খুবই কম, বেগ প্রায় টেন্স টু জিরো, জিরো নয়, জিরো কাছাকাছি, বেগ খুবই কম। এখানে তরলের বেগ প্রায় বায়ুটা প্রায় স্থির আছে, বেগ তরলটা প্রায় স্থির আছে বলে মনে হয়। দেখবেন একটা বড় পাত্রে জল আছে, হ্যাঁ, বা একটা বালতিতে জল আছে, তার তলায় বা একটা বড় ইয়েতে জল আছে, হ্যাঁ, বড় তোমার কি বলে ফ্লাক্সে জল আছে। তো সে বালতির তলাটায় যে ছিদ্র করে দেওয়া হবে, ছিদ্র দিয়ে ফিনকি দিয়ে জল বেরোচ্ছে, কিন্তু উপরে এমনি জলের স্পিডটা বুঝতে পারবে, স্পিডটা অনেক বেশি, কিন্তু উপরে জলের লেভেলটা দেবে একই জায়গায় স্থির আছে বলে মনে হয়। হ্যাঁ, অনেকক্ষণ পর ধীরে 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 নামে, আমাদের চোখে সেটা ধরা পড়ে না। তার মানে এর সাপেক্ষে এর বেগ জিরো, এর সাপেক্ষে এর বেগ হচ্ছে ভি। তাহলে দুটো বিন্দু নিলাম, একটা এ বিন্দু নেব, এখানে একটা এ বিন্দু নিলাম, আর এটা বি বিন্দু নিলাম। তরল মনে হয় তরলটা দিয়ে ধারারেখ প্রবাহিত হচ্ছে বলে ধরে নিচ্ছে এইভাবে। তাহলে ধারারেখ প্রবাহে তলশীল বার্নৌলির উপপাদ্য অনুযায়ী এই বিন্দুতে, ধর এই বিন্দুটা উচ্চতা হচ্ছে h1 আর বি বিন্দুটা উচ্চতা হচ্ছে h2। তাহলে এই বিন্দুতে তিনটে শক্তির যোগফল যা হবে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস প্রেসার এনার্জি, ঠিক আছে, সমান বি বিন্দুতেও তাই হবে। বি বিন্দুতেও পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস প্রেসার এনার্জি তাই হবে। ওকে, বিন্দুতে এখন আমরা তাহলে এখন করব কি, এ বিন্দুতে। এই বিন্দুতে আমরা কি করব, এই বিন্দুতে যা ভূমি থেকে কত উচ্চতা আছে, h1 উচ্চতা আছে, তাহলে এই বিন্দুতে পোটেনশিয়াল এনার্জি হবে কত, মানে একক আয়তন স্থিতি শক্তি, মানে হচ্ছে তোমার কি h1 প্লাস গতি শক্তি হচ্ছে v²/2g, বেগ শীর্ষ। তাহলে বেগ তো এখানে কত, জিরো, এখানে বেগ তো জিরো, ভিটা জিরো এখানে, তার মানে এটা আলটিমেটলি তাহলে কি হবে, এটা জিরো হয়ে যাবে, পরে করব। প্লাস চাপ শীর্ষ, এখানে চাপ, এখানে বায়ু সংস্পর্শে আছে, এটাও বায়ু সংস্পর্শে আছে, তাহলে এখানে চাপ বায়ুমণ্ডলের চাপের সমান সমান, এখানেও তাই। তাহলে এটা মোটামুটি v²/2 সমান জিরো হয়ে গেল, এখানে তাহলে জিরোই বসিয়ে দিচ্ছি, সমান। এবার বি বিন্দুতে
তরলের স্থিতিশক্তি মানে ভূমি থেকে h2 উচ্চতায় আছে, তাহলে h2 হবে, প্লাস গতিশক্তি মানে বেগ শীর্ষ, বেগ শীর্ষ কত, এখানে বেগ v বেগে ত্বরণ নির্গত হচ্ছে, তাহলে এখানে v²/2g, প্লাস চাপ মানে বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান। তাহলে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি h1 - h2 সমান, আর pp দুদিকে একই আছে, তখন v²/2g। আবার দেখো বড় h1 থেকে h2 বাদ দিলে, তাহলে এইটা হচ্ছে তোমাকে উপরিতল থেকে উচ্চতা h ধরছি, অতএব v² = 2gh, এটা সমান h ধরে নিলাম, তাহলে v² = 2gh, অতএব v = √2gh। তাহলে তরলের নির্গমন বেগ মানে তরলের নলে বা পাত্রের পাশে এক পাশে সরু ছিদ্র থাকলে সেই ছিদ্র থেকে যে বেগে তরল নির্গত হবে তার মানটা হচ্ছে √2gh। ওকে, এখন এখান থেকে এই বেগটা কার সঙ্গে সমান বলতো? ধরো ওই একই জায়গায় তরলের উপরিতল থেকে একটা বস্তুকে স্থির অবস্থা থেকে এবার ছেড়ে দেবো, ছেড়ে দিলে ওই বস্তুটা এই দূরত্ব অতিক্রম করার পর এখানে বেগ কত হবে আমরা জানি, v² = v² + 2gh। এই ফর্মুলা অনুযায়ী যদি করা হয় তাহলে এখানে বেগ v বের করব, আর এখানে পাথরের বেগ u0 + 2g, এর উপর থেকে h দূরত্বই নেমেছে 2gh, অর্থাৎ v = √2gh। অর্থাৎ আমরা কি দাঁড়ালো, তরলের উপরিতল থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে, অবাধে ছেড়ে দিলে, সেটি h দূরত্ব অতিক্রম করার পর যে বেগ অর্জন করে তরলের নির্গমন বেগ তার সঙ্গে সমান। এটাই হচ্ছে তরলশীলের উপপাদ্য। ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট বেসিক থিওরি, এটা তরলের নির্গমন বেগ এবং তরলশীলের উপপাদ্যটা প্রতিষ্ঠা করতে দেয়, এটা আমরা করব। আরেকটা হচ্ছে অ্যাটমাইজার বা স্প্রেয়ারের নীতি। ঠিক আছে, অ্যাটমাইজার বা স্প্রেয়ারের নীতি এটা কি, এটা তোমরা জানো যে এই বার্নৌলির উপপাদ্যের সাহায্যে মানে প্রমাণ করতে পারি আমরা। এরকম একটা স্প্রেয়ার মানে স্প্রে করা হয়, আর এরকম একটা নল আছে, এরকম একটা পাত্র আছে, পাত্রের মুখটা আমরা কর্কের ছিপি দিয়ে আটকে দিয়েছি, এর ভিতর দিয়ে একটা পাইপ ঢোকানো আছে, সরু নল, আর এইখানে তরল রাখা আছে, তরলের মধ্যে পাইপটা ডুবানো আছে। এবারে যদি আমরা এর মুখটাতে যদি চাপ মানে বায়ু প্রবাহ ঘটাই, ফুঁদিয়ে যদি আমরা এখানে বায়ু প্রবাহ ঘটাই তাহলে এখানে বায়ুর বেগ কি হবে, বাড়বে। বায়ু প্রচন্ড বেগে যদি বায়ু প্রবাহ ঘটায় তাহলে বায়ুর বেগ বেশি, তাহলে বেগ বেশি হলে তাহলে এখানে বায়ুর চাপটা কি হবে, চাপ কমে যাবে। এবারে দেখো ভিতরে একটা আবদ্ধ বায়ু আছে এখানে, তাহলে এখানে বায়ুর বেগ বেশি, চাপ কম। এখানে আবদ্ধ বায়ুর ক্ষেত্রে কি হবে, এখানে বায়ুটা স্থির আছে, তাহলে এখানে বায়ুর বেগটা কি হবে, কম আছে, তাহলে এখানে চাপ বেশি আছে। তখন কি হবে বলতো, এইখানে বায়ুটা তখন কি হবে, তরলের উপর মানে এখানে বায়ুটা তো বেরিয়ে যেতে চাইবে, মানে উচ্চ চাপ থেকে বায়ু নিম্ন চাপের দিকে প্রবাহিত হতে চাইবে, তখন এইখানে বায়ুটা কি হবে, আবদ্ধ তরলের উপর চাপ দিবে, সেই তরল তখন এই নলের মধ্য দিয়ে বেরিয়ে এই জায়গাটায় চলে আসবে। যখনই চলে আসবে তখন বায়ু প্রবাহের ফলে ওই তরলটা কি হবে, ছোট ছোট জলকণায় পরিণত হয়ে চারদিকে ছড়িয়ে যাবে। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্যের সাহায্যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি এইভাবে।